মায়া তার স্বামী শাশুড়ি মা এক বড় জা এবং ভাসুরের সঙ্গে বাস করত। রীতা দেবী এবং তার স্বামী শহরের মাঝখানে বেশ সুন্দর করে এবং বড় একটা জায়গায় তাদের বাড়ি বানিয়েছে। রীতা দেবীর স্বামী অর্থাৎ মায়ার শ্বশুর মশাই মারা গেছে আজ থেকে প্রায় 10 বছর আগে, কিন্তু এতদিনেও রীতা দেবীর তাদের বাড়ির কোনো অংশে এক ফোঁটা ভাঙন পর্যন্ত ধরতে দেয়নি। তাদের এই গোটা বাড়িটাই তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভালোবাসার জিনিস ছিল। এই বাড়ির মধ্যে সব থেকে পছন্দের জায়গা হলো ছাদ। মায়ার শ্বশুর বাড়ির ছাদ এত সুন্দর এবং এত বড় যে তারা সবাই দিনের বেশ অনেকটা সময় ছাদে কাটাতে পছন্দ করে। রীতা দেবীর এখন অনেক বয়স হয়েছে, কিন্তু তবুও সে প্রত্যেক দিন বিকেল বেলা করে ছাদে গিয়ে সময় কাটাতে পছন্দ করে। আমি এত সুন্দর ছাদে এর আগে কখনো আসিনি। আমার বাড়িতেও ছাদ ছিল, কিন্তু এত প্রশস্ত আর এত সাজানো নয়। সত্যি মা, আপনি অনেক যত্ন করেছেন। যত্ন না করলে হবে? আমার স্বামীর এত পছন্দের বাড়ি, এত ভালোবেসেও বাড়িটা বানিয়েছে, এখন ওর অবর্তমানে সেই বাড়িটা দেখভাল করার দায়িত্ব তো আমারই। এই ছাদে আমরা কিন্তু একটা দোলনা লাগাতে পারি। হাতে কফির কাপ নিয়ে দোলনায় বসে বসে ছাদের হাওয়া খাওয়ার মজাই আলাদা। ভাবলেই আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে। না বৌমা, এই ছাদ যেমন আছে তেমনই থাকবে। বেঁচে থাকতে থাকতে আমি এই ছাদে আর একটা কিচ্ছু ঢোকাতে পারবো না। তাদের দুজনের কথা শুনে রেখা সেখানে চলে আসে। তার মানে আপনার অবর্তমানে আপনি এই ছাদটা নষ্ট করার দায়িত্ব সবার হাতে দিয়ে যাচ্ছেন, তাই তো? ছাদে একটা দোলনা বসানো মানে তো ছাদটা নষ্ট করা নয় দিদি ভাই। আমি তো ছাদটা সুন্দর দেখতে লাগবে সেই কারণেই দোলনার কথা বললাম। তোমরা কেউ আমাকে ভুল বুঝো না প্লিজ। এই ছাদ, এই বাড়ি আমার কতটা নিজের সেটা তোমরা খুব ভালো করেই জানো। আমি বেঁচে থাকতে এই বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না। এতদিন যেভাবে আগলে রেখেছি সেভাবে মৃত্যু পর্যন্ত আগলে রাখবো। তবে আমার অবর্তমানে তোমরা কি করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি তো ভেবেই নিয়েছি শাশুড়ি মা মারা গেলে আমি ছাদে একটা রুফটপ ক্যাফে খুলবো। আজকাল এই ধরনের ক্যাফেগুলোর ভীষণ চাহিদা, আর আমাদের মেন গেট থেকে সোজা ছাদে আসার সিঁড়ি আছে, তাই কাস্টমারদের বাড়ির ভেতর দিয়ে আসতে হবে না। আমি জানি আপনার অবর্তমানে আপনি কোনো না কোনো ভাবে ঠিক এই ছাদেই থাকবেন। এভাবেই সময় কাটতে থাকে। সময় এবং বার্ধক্যের ভারে রীতা দেবী 75 বছর বয়সেই পরলোক গমন করে। রীতা দেবীর শেষকৃত্য মিটে যাওয়ার পর থেকেই তাদের বাড়িতে ছাদ নিয়ে অশান্তি শুরু হয়ে যায়। মায়া কিছুতেই তার শাশুড়ি মায়ের পছন্দের ছাদকে বিন্দুমাত্র নষ্ট করতে চায় না, আর অন্যদিকে রেখা ছাদে ক্যাফে বানানোর জন্য একেবারে পাগল হয়ে ওঠে। এই ছাদটা তো তোর একার নয়, এটাতে তোর যতটা অধিকার ততটা আমারও অধিকার আছে। তাহলে আমি তোর কথা শুনে আমার স্বপ্ন কেন জলাঞ্জলি দেব? তোমার স্বপ্ন স্বপ্ন, আর মায়ের ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? তুমি এত স্বার্থপর কেন দিদি ভাই? যে মানুষটা বাড়ির ছাদে একটা দোলনা রাখতে দিতে চাইনি, মানুষটা মারা যাওয়ার পরে তুমি বাড়ির ছাদে ক্যাফে বানাবে? হ্যাঁ বানাবো। শুধু শুধু ছাদটা পড়ে থাকতে থাকতে একদিন তো নষ্ট হয়েই যাবে। মা যেভাবে ছাদ পরিষ্কার করতো সেভাবে পরিষ্কার করে ধৈর্য না তোর আছে আর না আমার আছে, তাহলে এসব ভেবে কি লাভ? তোমার কাছে মায়ের ভালোবাসার কোনো মূল্য নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। আমি কোনো মতে এই ছাদে তোমাকে ক্যাফে খুলে তো দূরের কথা, একটা চেয়ারও তুলতে দেব না। কিন্তু মাকে এই ছাদের দলিল তোর হাতে দিয়ে গেছে? না দিয়ে গেলে এত বাড়াবাড়ি করার সাহস তুই পাচ্ছিস কোথা থেকে? আমি শুধুমাত্র মায়ের পছন্দের জিনিসটাকে সংরক্ষণ করতে চাইছি। সেই কারণেই আমি মায়ের ছাদটা আগের মতো সুন্দরভাবে সাজিয়ে রাখতে চাই। এইভাবেই তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়ে যায়। মায়া কিছুতেই বুঝে উঠতে পারে না রেখাকে সে কিভাবে থামাবে, আর রেখাও মায়ার এই বোকা বোকা আবদারটা কিভাবে নাকচ করবে সেটাও বুঝে উঠতে পারে না। বিকালবেলা তাদের দুজনের স্বামী অফিস থেকে ফিরে এলে তারা যে যার মতো করে তাদের স্বামীদের সঙ্গে এই ছাদ নিয়ে আলোচনায় বসে। মায়ের কাছে সমস্ত কথা শুনে তার স্বামী অজয় বেশ অবাক হয়। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে বৌদি এই ছাদটাকে নষ্ট করার জন্য এমন বুদ্ধি লাগিয়েছে। এই ছাদটা আমাদের মা বাবার কত পছন্দের, সেটা কি বৌদি ভুলে গেছে? আমি এটা বলতে তো চাইনি, তবে না বলেও পারছি না। আমার মনে হয় তোমার দাদাও এটাই চায়। দাদা চাই বলেই তো বৌদি এত ঔদ্ধত্য দেখিয়ে ছাদ নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে পারছে। দাদা কেন চাইবে মায়া? দাদা তো জানে এই ছাদটা মা বাবার কত আপন। দাদা এরকম করবে বলে আমার তো মনে হয় না। বৌদির একার ইচ্ছাই ছাদে ক্যাফে হবে এটা তুমি ভাবলে কি করে? তোমার দাদা যদি এই জিনিসগুলোকে প্রশ্রয় না দিত তাহলে দিদির মাথায় ক্যাফে বানানোর চিন্তাটাই আসতে পারতো না।
এই কথা শুনে অজয়ও বেশ চিন্তায় পড়ে। তার চিন্তাধারাও একেবারে তার স্ত্রী মায়ের মতোই। মায়া যেরকম ভালোবাসার জিনিসগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে জানে, অজয় ঠিক সেরকমই। তার দাদা এবং বৌদি একেবারে যেন অন্য গ্রহের মানুষ ছিল। তাদের ব্যবহার এবং কথাবার্তা শুনলে মনে হয় তারা যেন রীতা দেবী মারা যাওয়ার জন্য অপেক্ষাই করছিল। তাই শাশুড়ি মা মারা যাওয়ার 2 সপ্তাহের মধ্যেই তারা ছাদ ভেঙে ক্যাফে বানানোর সিদ্ধান্ত নিতেও একবারের জন্য ভাবেনি। মায়ের সাথে কি কি কথা হয়েছে সেই সব কথা রেখা তার স্বামী অরুণকে বলে। তোমাকে কিন্তু আমি কয়েকদিন আগেও বলেছি যে এই রুফটপ ক্যাফে থেকে আমরা কত টাকা রোজগার করতে পারবো। আমাদের এলাকাতে আশেপাশে এরকম একটাও ক্যাফে নেই, আর আমাদের ছাদের মতো এরকম সুন্দর ছাদে যদি একটা ক্যাফে হয় তাহলে লোকের ভিড় সামলানো যাবে না। মিলিয়ে নিও আমার কথা। সেসব তো জানি, কিন্তু ভাই ওর বউকে মানাবে কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। ওরা যে ঝামেলা শুরু করেছে তাতে মনে হয় না পাড়ার লোক না জানাজানি করে ওরা শান্তি পাবে বলে। তাহলে ওরা পাড়ার লোক জানানোর আগেই আমি আমাদের ছাদে ক্যাফে খোলার সমস্ত ব্যবস্থা করে নেব। সেটা কিভাবে সম্ভব? মায়া তো প্রত্যেকদিন ছাদে যায়, ও তো এখানে ঘর সংসার করতে নয়, মনে হয় যেন বাড়ির ছাদে দিন কাটাতে ওই বাড়িতে এসেছে। এসব কথা বাদ দিয়ে আমি যা বলছি শোনো না। আমরা প্রত্যেকদিন একটু একটু করে জিনিস এনে রাত্রিবেলা করে ছাদে তুলতে থাকবো। বিকেলের পর আর ছাদের দিকে কেউ যায় না। আমরা ছাদের ছিলে কোঠার পেছনে সব জিনিসগুলোকে লুকিয়ে লুকিয়ে রেখে দেব। তোমার ছোট যাতে পুরো ছাদ পরিষ্কার করে, তখন যদি দেখতে পেয়ে যদি আমাদের সমস্ত জিনিস নামিয়ে নিতে বলে তখন? তাহলে আমি এমন একটা ব্যবস্থা করব যাতে 1 থেকে 2 মাসেও ছাদে যাওয়ার কথা তো দূর, কেউ বিছানা থেকে নামার কথাই ভাবতে না পারে। এভাবেই তারা স্বামী স্ত্রী দুজনে মিলে মায়ার ক্ষতি করার জন্য নানান রকমের ফোন দিয়ে আটতে থাকে। শুধুমাত্র একটা ছাদের আধিপত্য পাওয়ার জন্য তারা এত নিচে নেমে যায় যে তারা তাদের থেকে বয়সী এবং সম্পর্ক ছোট একজন মানুষের ক্ষতি করার আগেও 2 বার ভাবে না। এভাবে আরো 2-1 দিন কাটে। একদিন মায়া স্নান করতে গেছে, এমন সময় রেখা বাথরুমের দরজার বাইরে বেশ কিছুটা শ্যাম্পু ফেলে রাখে। মায়া স্নান করে বেরিয়ে সেই শ্যাম্পুতে পা পিছলে পড়ে যায়। এই ঘটনায় তার প্রচন্ড আঘাত লাগে। সে পা নাড়িয়ে বিছানা থেকে নামতে পর্যন্ত পারে না। আহারে, খুব লেগেছে তাই না? এত অসাবধানতা বজায় রেখে চললে তো হবেই। বাথরুম থেকে বেরোচ্ছিস, একবার চারিদিকটা দেখে তো নিবি। বাথরুমের সামনে শ্যাম্পু পরে থাকবে, এটা তো অদ্ভুত কোনো ঘটনা নয়, তাই না? আমি তো সবাইকে বলেছি যে আমি পা পিছলে পড়ে গেছি, কিন্তু আমি কিভাবে পিছলে পড়েছি সেটা তুমি কাউকে বলিনি। আমি তো অজয়কেও বলিনি। তাহলে দিদিভাই কিভাবে জানলো? এভাবে চুপ করে মনমরা হয়ে না থেকে আমার সাথে কথা বল, তাহলে দেখবি মনটা একটু ভালো লাগবে। আজকাল তুই ছাদে যেতে পারছিস না, তাই এমনিতেই তোর মনটা খারাপ আছে, আমি বুঝতেই তো পারছি। আমার মন খারাপ নেই, এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো হতেই থাকে। এই ব্যথা আর কতদিন? তারপর তো আমি রোজ 2 বেলা করে ছাদেই যাব। আমার ছাদের গাছগুলোতে কতদিন জল পড়েনি কে জানে। তুই চিন্তা করিস না ছোট, আমি ওগুলোতে জল দিচ্ছি তো। এখন ছাদে আসার কথা তোকে ভাবতেও হবে না। না মানে তোর পায়ে ব্যথা তো, সেই কারণেই বললাম। রেখার একটার পর একটা কথা শুনে মায়ার ভীষণ অদ্ভুত লাগে, কিন্তু এমন অবস্থায় তার কিছু করারও থাকে না। দিনের পর দিন তার ছাদে যাওয়া হয় না। মায়া একদিকে তার পা ভাঙার জন্য চিন্তায় অস্থির হয়ে ওঠে, আর অন্যদিকে রেখা এবং অরুণ তাদের ছাদ ভেঙে নতুন রুফটপ ক্যাফে খোলার জন্য সব রকমের ব্যবস্থাই করতে থাকে। দিনের বেলা সবার সামনে দিয়ে ছাদে চেয়ার টেবিল এবং আরো নানান রকমের জিনিস তুললে সবার চোখে পড়বে, এবং মায়া না পারলেও অজয় অশান্তি করবে। এই ভেবে অরুণ এবং রেখা দুজনে রাত্রিবেলায় একটু একটু করে ক্যাফে বানানোর সমস্ত জিনিসপত্র ছাদের উপর তুলতে থাকে। এদিকে মায়ার শরীর অসুস্থ দেখে মায়ার বোন কোয়েল তার সঙ্গে দেখা করতে আসে। তোদের শাশুড়ি মা মারা যেতেই তোদের বাড়িতে এমন হয়ে গেল। আগে কত সুন্দর হাসি খুশি একটা প্রাণোচ্ছল ব্যাপার ছিল এই বাড়িতে, এখন কিরকম যেন গুমট গুমট ব্যাপার তৈরি হয়েছে। তুই সুস্থ থাকলে তাও বাড়িতে একটু হাসি খুশিতে থাকতো, যাতে এই সমস্ত কিছু না হয় আর লোক চক্ষুর আড়ালে গিয়ে নিজেদের কার্য সাধন করতে পারে। সেই কারণেই তো আমাকে অসুস্থ করানো হয়েছে বোন। তুই কি বলছিস এসব? কে তোর সাথে এরকম করবে, আর কেনই বা করতে যাবে? এই বাড়িতে তো যা আছে সব দুজনের সমান ভাগে ভাগ হবে, শুধুমাত্র তোর শ্বশুর বাড়ির এই ছাদটা ছাড়া। ওই ছাদটাই তো আসল। আমার মন বলছে ওই ছাদে দাদা আর দিদি দুজনে মিলে কিছুতে একটা করছে, আর সেটা যাতে আমি দেখতে না পাই সেই জন্যই ওরা আমার পায়ের এমন অবস্থা করেছে যাতে আমি হাঁটাচলাও করতে না পারি। মায়া তার বোনকে সমস্ত কথা বলে। সবকিছু শুনে কোয়েলও প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমি এক কাজ করি, আমি না হয় তোদের ছাদে যাই, গিয়ে পুরো ব্যাপারটা দেখে আসি কি চলছে। এখন তো বোধহয় তোর ভাসুর অফিসে আর তোর যা ঘুমাচ্ছে, এটাই সুযোগ, আমি একবার দেখে আসি। ওকে?
এই বলে কোয়েল ছাদে যায়। সে দেখে তার দিদির সন্দেহ একেবারে সত্যি। ওই ছাদে ক্যাফে জিনিসপত্র একেবারে ভর্তি হয়ে আছে, লাইট লাগানো হয়ে গেছে। এবার শুধুমাত্র ক্যাফে খোলার অপেক্ষা ছিল। এই সমস্ত কিছু দেখে কোয়েল নিচে এসে তার দিদিকে জানায়। মায়ের এসব কথা শুনে খুবই কষ্ট হয়, আর তার পা ব্যথার কারণে সে কিছু করতেও পারছে না। এই ভেবে সে হাউ হাউ করে কাঁদতে থাকে। তুই এভাবে কাঁদিস না দিদি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। যেটা বলবো তুই মন দিয়ে শোন। আমি এখন বসে থাকি, তোর যা ঘুম থেকে উঠলে তবেই আমি ওদের চোখের সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। তারপর কি করবি তুই? পুরো প্ল্যানটা বল। এরকম ভাঙাচোরা প্ল্যান আমি কিছু বুঝতে পারবো না। কোয়েল তার দিদিকে সবকিছু গুছিয়ে বলতে থাকে। কোয়েলের কথা শুনে মায়া বেশ খুশি হয়। বিকেল হতেই কোয়েল সবাইকে বিদায় জানিয়ে তার দিদির সঙ্গে দেখা করে সেখান থেকে বেরিয়ে যায়। এইভাবে আরো বেশ কিছুক্ষণ কাটে। রাত্রিবেলার দিকে সবাই ঘুমিয়ে পড়লে অরুণ এবং রেখা আবার ছাদে উঠে তাদের ক্যাফে তৈরির গোছগাছ শুরু করে দেয়। হঠাৎই ছাদের পিছন থেকে অদ্ভুত একটা শব্দ আসায় তারা দুজনেই ভীষণ চমকে ওঠে। তারা স্বামী স্ত্রী মিলে ওই শব্দটাকে অনুসরণ করতে করতে ছাদের সেই প্রান্তে যায়। সেখানে গিয়ে তারা দেখে সাদা শাড়ি পরে একজন মহিলা পাঁচিলের উপর বসে পা দোলাচ্ছে। এই ঘটনায় রেখা এবং অরুণ দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। এই কে তুমি? আমাদের ছাদে এসে বসেছো কেন? কি চাই তোমার? চলে যাও বলছি এখান থেকে, না হলে কিন্তু এক্ষুনি লোক জড়ো করতে বাধ্য হব। উল্টো দিকের মহিলা খুব একটা অদ্ভুত গলায় কথা বলে ওঠে। তার গলার আওয়াজ শুনে রেখা এবং অরুণ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আমার ছাদ থেকে তুমি আমাকেই তাড়িয়ে দেবে বড় বৌমা? এত বড় সাহস তোমার! ছোট বৌমাকে কষ্ট দিয়ে তোমার শান্তি হয়নি, এখন ছাদটা খারাপ করে আমাকে আর আমার স্বামীকেও কষ্ট দিতে চাও? মা, আপনি? না না, মানে আসলে তোমার এই নাটক আমাকে আর দেখাবে না। আমি বরাবর এখানে থেকেছি, আর তোমার আর আমার বড় খোকার সব রকমের জোচ্চুরি আর জুলুম আমি লক্ষ্য করেছি। আমার স্বামীর তৈরি আর আমার ভালোবাসার এই ছাদে তুমি ক্যাফে খুলবে? তোমার এত বড় সাহস! কালকে যদি এই ছাদ পরিষ্কার না হয়েছে তাহলে কিন্তু তোমাদের জীবনে কি অসুবিধা হতে চলেছে তোমরা নিজেরাও জানো না। ভুল হয়ে গেছে মা, আমাদের সত্যিই ভুল হয়ে গেছে। আমরা সব জিনিস আজই নামিয়ে দেবো, তুমি প্লিজ আমাদের কোনো ক্ষতি করো না। টাকার সম্পত্তি লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম, তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দাও মা। এই বলে রেখা এবং অরুণ চোখ নামিয়ে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে। কিছুক্ষণ পরেই তারা লক্ষ্য করে সেই সাদা শাড়ি পরা মহিলা আর ওখানে নেই। তারাও ভয় পেয়ে তাদের সমস্ত জিনিস ছাদ থেকে আবার নামিয়ে নেয়। আসলে মায়ের বোন কোয়েল বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পেছনের দরজা দিয়ে সোজা ছাদে উঠে পড়েছিল, কারণ মেন গেট থেকে তাদের ছাদে ওঠার রাস্তা একদম সোজাসুজি ছিল। সে সাদা শাড়ি পরে এবং রীতা দেবীর অভিনয় করে এইভাবে তার দিদির শ্বশুর বাড়ির ছাদকে রক্ষা করে। এসব জেনে মায়া প্রচন্ড খুশি হয়। কয়েকদিন পর তার পা একেবারে ঠিক হয়ে যায়। সে আবার প্রত্যেকদিন ছাদে গিয়ে সময় কাটানো শুরু করে। দেবজানি, চল আজকে আমরা দুজনে মিলে কেএফসিতে যাই, আর কেএফসি চিকেন ফ্রাই, চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন উইংস খেয়ে আসি। কিছুটা দূরে গিয়েই কেএফসির একটা নতুন ব্রাঞ্চ খুলেছে, চল যাই। না রে, আমি কেএফসিতে খেতে যেতে পারবো না, কারণ আজকে সবেমাত্র টিউশনের মাহিনা পেয়েছি। সেই মাহিনা দিয়ে কলেজের ফিস দিতে হবে, তারপর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে হবে। আমি কেএফসিতে খেয়ে টাকা খরচা করতে পারবো না রে। আরে তুই এমন করে বলছিস কেন? চল না, আমি তোকে কেএফসিতে নিয়ে গিয়ে খাবার খাওয়াবো। আর এক বন্ধু কি আরেক বন্ধুকে কেএফসিতে নিয়ে গিয়ে খাবার খাওয়াতে পারে না? তোকে একটা টাকাও খরচা করতে হবে না, তুই চল শুধু। না রে প্রিয়া, তুই আমাকে জোর করিস না, কারণ আমি কখনো কেএফসিতে যাইনি। শুনেছি ওখানে ধনী লোকেরাই চিকেন খেতে যায়, তাই আমার মতো গরিবকে কেএফসিতে মানাবে না। আমার মনে হচ্ছে তুই এবার একটু বেশি বাড়াবাড়ি করছিস। এত বাড়াবাড়ি না করে তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে নে, আজকে আমি তোকে নিয়ে কেএফসিতে যাবই। দেবজানি তার গরিব বাবা মায়ের সঙ্গে শহরে একটি কুড়ে ঘরে বাস করে, আর সরকার প্রদত্ত স্কলারশিপের সাহায্য নিয়ে দেবজানি একটি বড় কলেজে পড়াশোনা করার সুযোগ পায়। অন্যদিকে প্রিয়ার মা সবিতা দেবী শহরের একজন নামকরা ব্যবসায়ী। কলেজে প্রিয়ার সঙ্গে দেবজানির আলাপ হয়। দেবজানি সরল এবং শান্ত স্বভাবের জন্য প্রিয়া তার সঙ্গে বন্ধুত্ব করে। দেবজানিকে সে অত্যন্ত স্নেহ করে। কলেজের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্রিয়া দেবজানির সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য একদিন তাদের বাড়িতে আসে। আর সে ভালো করেই জানে যে দেবজানি কেএফসির চিকেন খেতে ভীষণ পছন্দ করে, কারণ তারা যখন কলেজ থেকে বাড়ি ফিরতো তখন প্রত্যেকদিন দেবজানিকে সেই কেএফসির দিকে তাকিয়ে থাকতে দেখতো। সেই কারণেই প্রিয়া ঠিক করে যে আজকে সে দেবজানিকে কেএফসিতে নিয়ে যাবে।
পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি ভাবলাম আলাদা কোনো কাজের সন্ধান করব, আর তুই আমাকে সেটা করতে সাহায্য না করে এখন কেএফসিতে যাওয়ার জন্য বায়না ধরেছিস। আমার মনে আছে আমরা যখন কলেজ থেকে ফিরে আসতাম তখন তুই কেএফসিতে চিকেনের গন্ধ পেয়ে সবসময় দাঁড়িয়ে যেতিস, কিন্তু কখনো টাকার অভাবে সেখানে খেতে যাসনি। আর আমি তোকে খাওয়ানোর কথা বললেও তুই কখনো আমার কথা শুনিসনি। এই কারণে আজকে আমি তোকে নিয়ে যাবই। প্রিয়া ভীষণ পরিমাণে জোর করলে দেবযানীর আর কিছু করার থাকে না। সে একটা জামা পরে কেএফসিতে খেতে যাওয়ার জন্য তৈরি হয়। দেবযানী যতই জামা পরিবর্তন করুক না কেন, তার প্রত্যেকটা জামা ভীষণ পুরানো এবং ছেঁড়া ফাটা প্রকৃতির ছিল। সেলাই করে সে কোনো রকমের নিজের জামাগুলোকে পরে। এর ফলে সে একেবারে বাতানুকূল কেএফসির পরিবেশের সঙ্গে মানানসই হয়ে উঠতে পারে না। প্রিয়া যখন দেবযানীকে নিয়ে কেএফসির ভেতর ঢোকে তখন সবাই গরিব দেবযানীকে দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে, কিন্তু প্রিয়া কোনো কিছুতেই পাত্তা দেয় না। দেখ প্রিয়া, সবাই আমাকে দেখে কিভাবে হাসছে, আমার ভীষণ অপমানিত বোধ হচ্ছে। তোকে আমি বারবার বারণ করেছিলাম আমাকে নিয়ে কেএফসিতে আসিস না, আমার জন্য তোকেও তো এবার লজ্জায় পড়তে হচ্ছে বল। তুই একটু বেশিই ভাবছিস। আমরা নিজেদের টাকা দিয়ে খাবো, সুতরাং আমাদের উপর কে হাসছে কে হাসছে না সেটা দেখে কোনো লাভ নেই। আর তুই বা সবার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিস কেন? যে হাসছে তাকে হাসতে দে না। এই বলে প্রিয়া খাবার অর্ডার করার কাউন্টারের দিকে চলে যায়। দেবযানীও প্রিয়ার সঙ্গে সঙ্গে যায়। বলুন ম্যাডাম, আপনি কি খেতে চাইছেন? আমাদের এই কেএফসি ব্রাঞ্চে একটা রাইসের নতুন বাকেট অ্যাড হয়েছে, সুতরাং আপনি চাইলে সেই রাইস আর চিকেনের বাকেটটা ট্রাই করতে পারেন। আপনি আমাকে 2টো চিকেনের ডাবল ডাউন বার্গার, 2 বক্স চিকেন উইংস, 2টো মিডিয়াম ফ্রেঞ্চ ফ্রাই আর 2টো রাইস আর চিকেনের বাকেট দিয়ে দিন। দেবযানী, তুই অন্য কিছু নিতে চাস? না না, আর অন্য কিছু খাবো না, এগুলোই যথেষ্ট। ব্যাস, আমাদের তাহলে আর কিছু লাগবে না। আমরা দুজনের সামনে টেবিলে গিয়ে বসছি, আপনি সেখানে খাবারগুলো পাঠিয়ে দেবেন। আমি এখন বিলটা পেমেন্ট করে দিচ্ছি। এই বলে প্রিয়া নিজের ব্যাগ থেকে 1000 টাকা বের করে ওয়েটারকে দিয়ে দেয়। প্রথম থেকেই কেএফসি ওয়েটার দেবযানীর দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছিল, কারণ তার গরিব দেবযানীকে কেএফসির মধ্যে একেবারেই পছন্দ হয় না। ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে চাই। আসলে প্রত্যেকদিন কেএফসি বন্ধ হওয়ার সময় আমাদের দোকানে যা খাবার বেঁচে থাকে না, আমরা সেই খাবারগুলো রাস্তার ভিখারি গরিবদের খাইয়ে দিই। তাই আপনি নিজের সাথে এরকম একটা গরিব মেয়েকে খাওয়াতে নাই নিয়ে আসতে পারতেন। আমি বুঝতে পারছি আপনি অনেক বড় লোক, তাই আপনার মন অনেক দয়ালু, কিন্তু এই গরিব মেয়েটা যদি রাত্রেবেলা দোকানের সামনে এসে দাঁড়ায় তাহলে তোকে আমরা এমনিতেই ফ্রিতে খাবার দিতাম। আপনি বেকার বেকার একটা গরিব মেয়েকে রাস্তা থেকে তুলে কেএফসিতে খাবার খাওয়াতে নিয়ে এসেছেন। ওর জামা কাপড় কত ময়লা আর কিরকম ড্রেস করতে হয় তারও তো কোনো সেন্স নেই। দেবযানী কিছুতেই নিজের অপমান সহ্য করতে পারে না। আপনি কি সব ফালতু কথা বলছেন? কেএফসিতে কাজ করছেন, এইদিকে একটা কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনি সেটা জানেন না? আমি ওর বান্ধবী হই, গরিব বলে কি কেএফসিতে ঢুকে খাবার খাওয়ার অধিকার নেই আমার? বাবা, গরিব ভিখারি হয়ে মুখে ভালোই তো কথা বলছো দেখছি। একটা বাংলা প্রবাদ বাক্য আছে মনে আছে, ওই যে বাদর কি করে বুঝবে আদার স্বাদ। সুতরাং তোমার মতো গরিব মেয়ের ক্ষেত্রে কেএফসিতে দামি চিকেন খাওয়ার যোগ্যতাই নেই, বুঝেছো? প্লিজ চুপ করুন। আপনি এভাবে আমার বান্ধবীকে অপমান করতে পারেন না। আমি আপনার নামে কেএফসির ম্যানেজারের কাছে কমপ্লেন করব। আপনি তো দেখছি সভ্যতা ভদ্রতা বলে কিছুই জানেন না। না ম্যাডাম, আমি ঠিক কথাই বলেছি। আর আপনি যদি আমার ম্যানেজারের কাছে কমপ্লেন করতে চান তাহলে ম্যানেজার আপনার বান্ধবীর এরকম গরিব জামাকাপড় দেখেই তাকে ঘাট ধাক্কা দিয়ে কেএফসির বাইরে বের করে দেবে, বুঝেছেন? এসব কথা শুনে দেবযানীর চোখ দিয়ে জল পড়তে শুরু হয়। সমস্ত লোকেরা কেএফসির ভেতরে এমন দৃশ্য চিকেন খেতে খেতে উপভোগ করতে থাকে আর সকলেই ভীষণ হাসতে থাকে। এর ফলে দেবযানী আর এক মুহূর্ত কেএফসিতে দাঁড়িয়ে থাকতে পারে না। আমি তোকে 1000 বার বলেছিলাম আমি তোর সঙ্গে কেএফসিতে আসবো না, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুই ইচ্ছা করে আমার অপমান করার জন্য এখানে আমাকে নিয়ে এসেছিস। আমি গরিব, তাই আমাকে বড়লোকের কেএফসিতে একেবারেই মানাই না। তুই আমাকে ভুল ভাবছিস দেবযানী, প্লিজ তুই কাঁদিস না। দেবযানী প্রিয়ার কোনো কথাতেই পাত্তা দেয় না। সে কাঁদতে কাঁদতে নিজের গরিব কুড়ে ঘরে ফিরে যায়। এই দেখে প্রিয়ারও মন খারাপ হয়ে যায়। যেহেতু দেবযানী কিছু না খেয়ে কেএফসি থেকে চলে যায়, তাই প্রিয়া আর কেএফসির কোনো খাবার খায় না। সেও মন খারাপ করে নিজের বাড়িতে চলে যায়। প্রিয়া বারবার দেবযানীকে ফোন করার চেষ্টা করলেও দেবযানী কিছুতেই প্রিয়ার সঙ্গে কথা বলতে চায় না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন প্রিয়ার মা সবিতা দেবী তার কাছে এসে বলে, কিরে প্রিয়া, সেই কবে থেকে দেখছি তুই মনমরা হয়ে ঘরে বসে আছিস। কেন রে, তোর কি হয়েছে? চল আমরা গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি, দেখবি তোর মন ভালো হয়ে যাবে। তুই তো কেএফসিতে চিকেন খেতে ভালোবাসিস। চল আজকে তুই আর আমি দুজনেই কেএফসিতে যাই। উফ মা, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আমি কোথাও যাব না, আর কেএফসিতে আমি তো জীবনেও যাব না। তুমি জানো আগের দিন কেএফসিতে সবাই দেবযানীকে কেমন অপমান করেছে, সেই কারণে আমার মন একদম ভালো নেই। তারপর থেকে দেবযানী আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখছে না।
ভালোই হয়েছে, আমিও পছন্দ করি না যে তুই এই গরিব মেয়েটার সঙ্গে বন্ধুত্ব রাখিস। তুই এই গরিব মেয়েটাকে নিয়ে কেএফসিতে যাওয়ার সাহস করলি কিভাবে? জানিস না শহরে সব বড়লোক বাবা মায়ের ছেলে মেয়েরা সেখানে খাবার দাবার খেতে যায় আর আড্ডা মারতে যায়, সুতরাং ভুলটা এখানে তোরই হয়েছে। তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ মা? সত্যি বড় লোকেদের চোখের সামনে একটা টাকার পর্দা থাকে, তাই ওরা মানুষের দুঃখ কষ্ট কিছুই বুঝতে পারে না। আমি অন্তত ভেবেছিলাম তুমি দেবযানীর কষ্টটা বুঝতে পারবে, কিন্তু আমি যে দেখছি তুমিও সবার মতোই। সে তুই আমাকে যাই ভাবতে পারিস, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোকে আজকে আমার সঙ্গে কেএফসিতে খেতে যেতেই হবে। আমি তোকে এভাবে একা একা বাড়িতে বসে থাকতে দেব না। সবিতা দেবী এভাবেই ভীষণ পরিমাণে জোর করলে প্রিয়া তার মায়ের সঙ্গে কোনো রকম আর কথা বাড়াতে চায় না। সে নিজের মনের ইচ্ছার বিরুদ্ধেই মায়ের সঙ্গে কেএফসিতে যাওয়ার জন্য রাজি হয়। অন্যদিকে মা, আমি ভাবছি টিউশন পড়ানোর সাথে সাথে অন্য একটা কাজের সন্ধান করব, কারণ শুধু আমার টিউশনের মাহিনাতে এখন আমাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। ঠিক আছে রে মা, তোর যা মনে হয় তুই তাই কর, কারণ তোর বাবার যা শরীর খারাপ তাতে উনি আর মনে হয় না কাজবাজ করতে পারবেন। তোকে এখন সংসারের দায়িত্ব কাঁধে নিতে হবে। তুই টিউশন পড়ানোর সাথে চাকরি খোঁজার চেষ্টা কর। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। দেবযানী সংসার চালানোর জন্য কাজ খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে, কিন্তু সে কোনো কাজ খুঁজে না পাওয়ায় ভীষণ পরিমাণে হতাশ হয়। ঠিক এমন সময় সে যখন কেএফসির পাশ থেকে যাচ্ছে, তখনই তার নাকে আবার কেএফসি চিকেনের গন্ধ আসে। এর ফলে তার লোভ হলেও সে নিজের লোভ সংবরণ করে, কারণ তাকে এই কেএফসিতে যাওয়ার জন্য ভীষণ পরিমাণে অপমান সহ্য করতে হয়েছে। ঠিক এমন সময় দেবযানী দেখে যে কেএফসির ধারে অনেকগুলো লাল বাক্স পড়ে আছে। আমি যদি এই পেপারের বাক্সগুলো পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে মুড়ি চানাচুর বিক্রি করা শুরু করি, তাহলে আমার কিছু টাকা ইনকাম হবে। এই কথা ভেবে দেবযানী কেএফসির লাল বাক্সগুলো কুড়িয়ে নেয়। বাক্সগুলোকে বাড়িতে নিয়ে এসে সে ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে মুড়ি চানাচুর ভরে নেয় এবং রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সে কেএফসির বাক্স করে ঝালমুড়ি বিক্রি করা শুরু করে দেয়। আর এই দৃশ্য সেই বদমাইশ ওয়েটারের চোখে পড়ে। সেই ওয়েটার যখন কেএফসিতে ঢোকে, তখন সে দেখে যে প্রিয়া তার মায়ের সঙ্গে একটি টেবিলে বসে আছে। এই যে ম্যাডাম, আপনার বান্ধবী রাস্তায় দাঁড়িয়ে আমাদের দোকানের বাক্সে করে ঝালমুড়ি বিক্রি করছে। আপনি এই দৃশ্যটা দেখছেন তো? ভালোই একটা নতুন কাজ খুঁজে পেয়েছে। ওই গরিব মেয়েটা ভালো করেই জানে যে আমাদের দোকানের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাই সেই ব্র্যান্ড ভ্যালুটা ইউজ করে ও এখন কেএফসির বাক্সে ঝালমুড়ি বিক্রি করছে। আমি এই কারণে আপনাদের দোকানে আসতে চাইছিলাম না, কিন্তু আমার মা জোর করে আমাকে নিয়ে আসলো। আর আপনি আমার বান্ধবীকে নিয়ে একটাও ফালতু কথা বলবেন না। আপনি কিন্তু সত্যি এবার নিজের সীমা অতিক্রম করে ফেলছেন। আমার নিজের সীমা অতিক্রম করে কোনো লাভ নেই ম্যাডাম, কারণ একবার কাঁচের বাইরে তাকিয়ে দেখুন না, দেখতে পাবেন যে আপনার গরিব বান্ধবী ঝালমুড়ি বিক্রি করার জন্য লোকের পায়ে পায়ে পর্যন্ত পড়ছে। দেখুন। প্রিয়া কাঁচের বাইরে তাকিয়ে দেখে সত্যি দেবযানী লাল বাক্স করে ঝালমুড়ি বিক্রি করছে, আর একটা ঝালমুড়িও বিক্রি না হওয়ায় দেবযানী চোখে জল ফেলছে। ভর দুপুর বেলা রাস্তায় এরকম দাঁড়িয়ে থেকে দেবযানীর ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়, আর সে কোনো খাবার না পেয়ে রাস্তায় পড়ে থাকা কেএফসির চিকেন টুকরো তুলে খেতে শুরু করে দেয়। এই দৃশ্য দেখে প্রিয়ার ভীষণ পরিমাণে কষ্ট হয়। সে দৌড়ে তার বান্ধবীর কাছে যায় আর তাকে রাস্তা থেকে চিকেন তুলে খেতে দেয় না। তুই এত কষ্ট করে জীবন কাটাচ্ছিস, তবুও তুই আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? তুই রাস্তায় দাঁড়িয়ে লাল বাক্স করে ঝালমুড়ি বিক্রি করছিস, আর খিদের জ্বালায় তুই রাস্তা থেকে চিকেন তুলে কুড়িয়ে খাচ্ছিস। কি করব বল প্রিয়া, আমার বাবার শরীর ভীষণ খারাপ, তাই সব দায়িত্ব এখন আমার কাঁধে এসে পড়েছে। টিউশন পড়ানো ছাড়া আমাকে অন্য কোনো কাজ করতেই হবে, তাই আমি এই কাজের রাস্তাটাই বেছে নিয়েছি। এতক্ষণ ধরে কেএফসির ম্যানেজার আকাশবাবু এইসব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর প্রিয়া এবং দেবযানীর কথা শুনতে পায়। সে তৎক্ষণাৎ হাত জোর করে দেবযানীর কাছে এসে বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি আমার দোকানের বদমাইশ ওয়েটার আপনাদেরকে অনেক অপমান করেছে, কেননা সেই দিনকে আমার দোকানের অন্যান্য কর্মচারীরা এই ঘটনার ব্যাপারে আমাকে জানিয়েছে, আর আমিও কাজ থেকে বার করে দেবো। আর আপনাকে আমাদের দোকানের বাক্স করে ঝালমুড়ি বিক্রি করতে হবে না, আপনাকে আমি আমার দোকানের কিচেনে কাজ দেবো। আকাশবাবুর কথা শুনে প্রিয়া এবং দেবযানী ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু এই বদমাইশ ওয়েটার এসব কথা শুনে নেয়। সে ভালো করে বুঝতে পারে যে এতে তার কাজ চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সেই ওয়েটার আকাশবাবু এবং দেবযানীর কাছে ক্ষমা চাইলে তারা ওয়েটারকে ক্ষমা করে দেয়। আজকে আমি তোর জন্য ভীষণ খুশি হয়েছি দেবযানী, তোকে আমার তরফ থেকে একটা বড় ট্রিট দেব। গরিব মানুষদের কেএফসিতে বসে চিকেন খাওয়া নিয়ে বড় লোকেদের যখন এতই সমস্যা, তখন তোকে আর এই দোকানে বসে চিকেন খেতে হবে না। আমি কেএফসি থেকে চিকেন নিয়ে তোর বাড়িতে যাব, তারপর আমরা দুজনে মিলে ভালো করে চিকেন খাবো।
এই বলে প্রিয়া কেএফসি থেকে নানান রকমের দামি দামি খাবার নিয়ে দেবযানীর সঙ্গে তার বাড়িতে যায়। তারা দুজনে মিলে আনন্দ করে কেএফসি চিকেন খায় এবং দেবযানীর নতুন চাকরির আনন্দ উদযাপন করে।